দিকে যদি আরেকটি গুলি চলে, মনে রাখবা তোমার দেশের বিএসএফ সহ 10টা আমরা মারবো। তোমরা আমার দিকে চোখ তুলে তাকাবা, তোমাদের ওই রক্ত চক্ষু আমরা উপড়ে ফেলবো। ফাইজলামি বন্ধ করেন। ময়ূর, আপনাকে এদেশে আমন্ত্রণ জানাই। আপনাকে আমি আমার পিঠে চড়িয়ে বাংলাদেশ দেখাবো। রাশিয়ার মতো বিপ্লবকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আমাদের এই বিপ্লবের মৃত্যু খুব দ্রুততম সময়ে আমরা দেখতে পাবো। শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে তার যে দোসররা আছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এবং যার কারণে সচিবালয়ে আগুন আমরা দেখতে পাচ্ছি। আমি একটা কথা বিশ্বাস করি, ভারতের সাথে আমাদের যুদ্ধ হবে। আর আমি মুসলমান হিসাবে কথা আমি বিশ্বাস না করি, আমার ঈমান থাকবে না। আমার প্রিয় রাসূল ভবিষ্যৎবাণী করেছিল যে গাজাতুল হিন্দের যুদ্ধ হবে ভারতবর্ষে, এবং ওই যুদ্ধে আমরাই বিজয় লাভ করব। আসলে দেখেন, ভারতের জনগণকে গোবর খেয়ে বাঁচতে হবে, সেই দিন এসে গেছে। এর কারণ ভারত পার্শ্ববর্তী দেশগুলোর সাথে আধিপত্য বিস্তার করতে গিয়ে তাদের ব্যবসায়িক নিয়ন্ত্রণ হারাচ্ছে। আজকে তাদের কৃষকরা কান্নাকাটি করতেছে। আমি ভারতের কৃষকদেরকে বলবো, আপনারা শুভেন্দু আর ওই ময়ূক রঞ্জনের মতো ব্যক্তিদেরকে গণদোলাই দেন, কারণ এদের মতো কিছু ব্যক্তির জন্যই আপনাদের আজকের এই দুর্দশার দিকে ঠেলে দিয়েছে। আপনারা জানেন, ভারত কখনোই বাংলাদেশের বন্ধু ছিল না। ভারত যদি আমার সাথে ভালো ব্যবহার করে, তাহলে আমি মনে করি ভারত আমার দেশের ক্ষতি করতেছে। এর কারণ কি জানেন? এর কারণ আমি দুটো দেশকে ঘৃণা করি। একটি ইসরায়েলি জায়নবাদ আর একটি ইন্ডিয়ান হিন্দুত্ববাদ। কারণ এরা এত বড় একটা নির্লজ্জ জাতি, এত নিকৃষ্ট একটা জাতি, এরা কখনোই অন্য দেশের ভালো চায় না। আজকে দেখেন, ইসরায়েলের মতো ব্যবহার আজকে ভারত বাংলাদেশের সাথে করতেছে। আমরা খবর জানি না, যার বিয়ে তার খবর নাই, পাড়াবর্ষীর ঘুম নাই। আপনারা জানেন আমার দেশে নাকি মায়ের মানের সাথে যুদ্ধ হবে, আমরা জানি না, ভারত জানে। এটা হাস্যকর ব্যাপার। এই যে তারেক ভাই রিপাবলিক বাংলায় যে টক শোতে যায়, তার সাথে এরকম ডিবেট হয়। আমার দেশে যুদ্ধ হবে আমরা জানি না, তারা জানে। আসলে এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তা। আমি আর একটা কথা বলবো, বাংলাদেশের দিকে যদি আরেকটি গুলি চলে, মনে রাখবা তোমার দেশের বিএসএফ সহ 10টা আমরা মারবো। তোমরা আমার দিকে চোখ তুলে তাকাবা, তোমাদের ওই রক্ত চক্ষু আমরা উপড়ে ফেলবো। কাজে এখন থেকেই সাবধান হয়ে যাও। বাংলাদেশের দিকে তাকানোর আগে 100 বার চিন্তা করে নেবা। এদেশের মানুষ রক্ত দিতে জানে, 71 দিয়েছে, 52 দিয়েছে, এবং 90 দিয়েছে, 24 দিয়েছে। তোমাদের মতো ভারত আমরা 52 বছর সময় দিয়েছি, আর দেব না, আর দেব না, আর দেব না। সচিবালয়ের যে আগুন তাণ্ডব, এই তাণ্ডব কোনো স্বাভাবিক ভাবে নয়। আমরা যদি এই মুহূর্তে আমরা যদি সচেতন না হই, আমরা যদি সেই তুরস্কের মতো, সেই রাশিয়ার মতো বিপ্লবকে যদি আমরা ধারণ করতে না পারি, তাহলে আমাদের এই বিপ্লবের মৃত্যু খুব দ্রুততম সময়ে আমরা দেখতে পাবো। তাই আমরা বলবো, এই সরকারকে বলবো, আপনি যে নীরব ভূমিকা পালন করেন বা দুই একটি কথার মাধ্যমে যে ভূমিকা পালন করেন, সেটি আসলে আপনাদের কি কথার কথা, নাকি আসলে আপনারা কোনো অ্যাকশানে যাবার কথা যে বলতেছেন, সেই অ্যাকশানকে আসলে আমরা দেখতে পাবো কিনা, নাকি আপনারা মুখে মুখে বলবেন অ্যাকশান, রাতের বেলা আবার আপনারা সবাই একসাথে হবেন। আমরা আর ওই রকম অ্যাকশান চাই না, যে অ্যাকশানে আমাদের এই জুলাইয়ের বিপ্লবে আহতদের সঠিক বিচার, আহতদের সঠিক মূল্যায়ন করা হবে না। আমরা সেই অ্যাকশান দেখতে চাই না, যে অ্যাকশানে আবার পরবর্তী আবার জ্বালাও পোড়া কর্মসূচির মতো আবার কোনো দুর্ঘটনা ঘটবে। আপনারা দেখেছেন, যেদিন সচিবালয়ে আগুন লেগেছে, সেদিন একজন ফায়ার সার্ভিসের কর্মী মারা গিয়েছে। সেখান থেকে কি বোঝা যায় না যে এই প্রশাসনকে দিয়ে আমরা যেই নির্ভর হয়ে আছি, এই প্রশাসনের আসলে ওইরকম সজাগ দৃষ্টি নাই। তাদের যেমন কেমন যেন একটা অবহেলা ভাব।
এখনো মনে হচ্ছে যে তারা যে দিল্লির ছায়া, সেই ছায়া থেকে যে তারা বের হয়ে আসতে পারতেছে না, সেটাই আমরা বারবার প্রমাণ পাচ্ছি। কিন্তু তারপরে আমরা গতকালকে দেখলাম যে অ্যাকশন শব্দটা, সে অ্যাকশন শব্দ কি নামে অ্যাকশন শব্দ হবে নাকি কাজে অ্যাকশন শব্দ হবে? প্রিয় স্কলারকে বলতে চাই, আপনি আপনার মেধা দিয়ে যেমন একটি অর্থনৈতিক উন্নয়ন অবকাঠামো দাঁড় করানোর ক্ষমতা রাখেন, তেমনি আমি আপনি বলবো যে একটি বিপ্লবী সরকার তৈরি করার জন্য যেভাবে একটি বিপ্লবী সরকার তৈরি করতে হয় সেই মেধা প্রকাশ করুন। তুরস্কে যখন বিদ্রোহ হয় এবং রাষ্ট্রের বিরুদ্ধে আমেরিকার শেল্টারে, সেখানে তুরস্কের পতনের জন্য যারা ওইখানে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয় এবং বিচারের মুখোমুখি করা হয়। এই শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে তার যে দোসররা আছে, যারা রাষ্ট্রে নানা রকম রাজনৈতিক দলে এবং সচিবালয়ে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং যার কারণে সচিবালয়ে আগুন আমরা দেখতে পাচ্ছি। আমরা রাজপথ থেকে যেটা দেখতে পাই সেটা আপনারা দায়িত্বশীল জায়গা থেকে দেখতে পাচ্ছেন না, এটা তো খুবই দুর্ভাগ্য। আমরা বারবার বলে যাচ্ছি, প্রত্যেকটা জায়গায় ভারতের ইন্ধন আছে এবং ভারতের গোয়েন্দাগিরি বাংলাদেশের এমন কোনো পর্যায় নেই যেখানে অবস্থান করছে না। আপনাদের এসপিওনাজ সম্পর্কে বুঝতে হবে, আপনাদের জানতে হবে কিভাবে একটি রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা আর একটি রাষ্ট্রকে গিলে খেয়ে ফেলে। আপনারা সিকিম থেকে শিক্ষা নেননি, যদিও মোদি মনে করছে যে লেন্দুক দর্জির মতো শেখ হাসিনাকে রাষ্ট্রে রেখে বাংলাদেশকে আবার তাদের করদ রাষ্ট্রে পরিণত করতে চাইবে। এবং এখনো যদিও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর আছে এবং ভারত বাংলাদেশের প্রত্যেকটা কাজে হস্তক্ষেপ করছে, সেই অবৈধ হস্তক্ষেপের যে হাত, সেটাকে ভেঙে দিতে হবে। এই সরকারের উপদেষ্টা মণ্ডলীতে যারা আছে তারা এই বিপ্লবের পরে ওখানে বসেছে। আপনারা আপনাদের দায়িত্বশীল জায়গায় আপনাদের আত্ম উপলব্ধি থাকতে হবে যে আপনারা এখানে যোগ্য ছিলেন কিনা। আপনারা যদি মনে করেন যে আপনারা অযোগ্য হয়ে ওখানে দাঁড়িয়ে আবার নতুন করে সাধারণ জনতা কিনে খেলবেন এবং ভারতের দাবেদারি প্রতিষ্ঠার জন্য আবার সুযোগ দিবেন, তাহলে বাংলাদেশের বিপ্লবী জনতা আপনাদের সেই অবৈধ হস্তক্ষেপকে ভেঙে দেবে। আমি বিশ্বাস করি মানুষ এখন আগে থেকে অনেক বেশি সচেতন। কোন রাজনৈতিক দলের ধামাধরা বা তাদের অপসিদ্ধান্তকে তারা এখন সমর্থন করবে না। তাই রাষ্ট্র এবং জনতার খাতিরে দেশের উন্নয়নের জন্য আপনাদের সচেতনভাবে কাজ করতে হবে, কথা বলতে হবে এবং যোগ্য নেতৃত্বকে সমর্থন দিতে হবে। ভারতের বিরুদ্ধে যে সংগ্রাম, এই সংগ্রাম রাষ্ট্রের জন্যই, বাংলাদেশের জন্য। এখানে ভারতের জনতা না, আমরা দিল্লির বিরুদ্ধেই কথা বলছি এবং সেই কথা জারি রাখবো ইনশাআল্লাহ। আপনারা আসেন, দেখেন দেখেন আমরা তাদেরকে কেমন যত্নে রেখেছি। আমরা তাদেরকে পাহারা দিয়ে রাখি যেন তাহারা নিজেরা কোনো বেজাল না করতে পারে। সেখানে আপনি কলকাতায় বসে কিভাবে খবর পান? সেখানে আপনি কিভাবে বসে খবর পান বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে? ফাইজলামি বন্ধ করেন। ময়ূক, আপনাকে এদেশে আমন্ত্রণ জানাই। আপনাকে আমি আমার পিঠে চড়িয়ে বাংলাদেশ দেখাবো। যদি আপনি প্রমাণ করতে পারেন বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতিত হচ্ছে, সাথে সাথে বর্ডার থেকে আমরা বিজিবি সরিয়ে নিব। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক দেশ পুরো পৃথিবীতে আর নাই, এমন ভ্রাতৃত্বমূলক দেশ আর নাই। যারা 5ই আগস্ট বিপ্লবকে অস্বীকার করে তারা ওই সচিবালয়ে থাকার যোগ্যতা হারিয়েছে। তারা 5ই আগস্টের আগেও বিপ্লবের পক্ষে ছিল না, 5ই আগস্টের পরেও বিপ্লবের পক্ষে নাই। যারা এই বিপ্লবকে অস্বীকার করে প্রত্যেককে সচিবালয় থেকে কান ধরে বের করে দেবে ইনশাল্লাহ। আমরা অনেক বিষয় জানতাম না, তো যারা মনে করেন এই বিষয়গুলোতে আপনি একমত, আমাদের সঙ্গে জুড়ে যান, কাছাকাছি আসেন, দেশের জন্য কাছে আসেন। কাছে আসলে আপনিও এই লড়াইয়ে অংশ নিলেন, অন্তত বলতে পারবেন
যে এই আগ্রাসনের বিরুদ্ধে আমি একটু এই মজলিসে শরিক হয়েছিলাম। এটা বলতে পারবেন না? ভালো লাগবে না? এইটাই, দূরে দূরে না, সবাই এই আশেপাশে না ঘুরে, চায়ের দোকানে না ঘুরে এটার সঙ্গে জুড়ে যান, কাছে আসেন। কাছে আসলে গর্ব অনুভব হবে, ভালো লাগবে মনের মধ্যে যে আপনিও আগ্রাসনের বিরুদ্ধে একটা জনসমাবেশে একটু শক্তি বৃদ্ধির ক্ষেত্রে অবদান রেখেছেন।